আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই আবেদন চিরন্তন। আমার ভাষার আমন্ত্রণ, আমার মুক্তিযুদ্ধের আমন্ত্রণ। চলছে ভাষার মাস, চলছে বইমেলা নিয়ে আমাদের আয়োজন, পাঠক, লেখক এবং প্রকাশকদের মিলন মেলা। আমরা এই বিষয় নিয়ে স্টুডিওতে আলোচনার আয়োজন করেছি এনিগমা টেলিভিশন পক্ষ থেকে। স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ফাহমিদা আপা এবার তার এই বইমেলা একটা বই তার প্রকাশ হয়েছে। আমরা সেই বই নিয়ে আজকে কথা বলবো এবং তার শিল্পী জীবন এবং শিল্প জীবন দুই এই মলাটের মধ্যে থাকবে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সুমন সাজ্জাদ। আপনাকেও আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। দর্শক, আশা করি আপনারা আমাদের এই আজকের আয়োজন উপভোগ করবেন। আমরা এই নতুন মলাটের ঘ্রাণ, এই আয়োজনের মধ্য দিয়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি নানান বিষয় পরিভ্রমণ করব। আমরা প্রথম জিজ্ঞাসা ফাহমিদা আপা, আমাদের ভাষার মাস চলছে, গান আপনার প্রাণে, আপনি শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে ওঠা একজন মানুষ। আপনি কেমন দেখছেন আমাদের এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিল্প সাহিত্য চর্চার যেই নানান গতি প্রকৃতি? যারা সত্যিকার অর্থে শিল্প সাহিত্যকে হৃদয়ে ধারণ করে তারা কিন্তু আসলে বর্তমান সময় নয়, পুরো সময় জুড়েই সে বিষয়ে যুক্ত থাকে। তার চিন্তার ভাবনার জায়গাটাকে ছাপিয়ে আসলে কোনো কিছুই কোনো গণ্ডিতে বাঁধতে পারে না তাকে। তো আমি সেই অবস্থা থেকেই ভাবি যে যে যার কাজটা, মেধার কাজটা, মননের কাজটা সে কিন্তু করে যাচ্ছে, বাকিটা অস্থিরতা তো থাকবেই। বাহ, চমৎকার করে বললেন আপনি। আপনি শুরু করেছিলেন, আপনার একটা শক্ত ভিত্তিভূমি রয়েছে সঙ্গীতের, আপনার পারিবারিক আবহ। আপনি এই পুরো জার্নিটাকে মলাটবন্দি করেছেন আপনার নামের শিরোনাম অঙ্কিত ফাহমিদা নবী ডায়েরিজ। এইটা কবে থেকে আপনি লেখা শুরু করলেন আর এটাকে মলাটবন্দি করলেন কেন? আমার ফাহমিদা নবীর ডায়েরি শুনে সবাই ভাবে এটা আত্মজীবনী বই, কিন্তু আসলে এটা আত্ম উপলব্ধির বই। তো আমি আসলে মূলত লিখেছি আমাদের নানান রকম জীবনের আয়োজনে আমি, তুমি সবাই কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে যাই, কোনো না কোনো সমাধান খুঁজি, কোনো না কোনো একটা পথকে, স্বপ্নকে নিয়ে আগাতে চাই। সেই স্বপ্ন এগিয়ে যাওয়ার গল্পে কিছু ইতিবাচকতা এবং বিশেষ কোনো শব্দগুলোকে আমি আসলে ভাবি এবং অভিজ্ঞতার আলোকে সেটাকে মানে আমি লিখতে শুরু করি। কোনো একটা শব্দকে নিয়ে বড় করে ওই বিষয়টাকে নিয়ে আমি লিখি, যে আমি যা দেখলাম সেটার একটা উপলব্ধি এবং সেটার একটা সমাধানের চিন্তা থেকে আমার লিখতে চাওয়া। সুমন সাজ্জাদ, আপনি অধ্যাপনা করছেন, গবেষণা করছেন, কিন্তু এগুলির আগে আপনার মূল পরিচয় আমরা যেভাবে জেনেছি কবি সুমন সাজ্জাদ। সেই কবি সত্তাটাকে আপনার কি করে আপনার মধ্যে আপনি শুরুতে ধরা পড়লো আপনার মধ্যে যে আপনি কবি হয়ে উঠছেন? এটা একদমই ছোটবেলার গল্প। আমি যখন বই পড়তাম, বাচ্চাদের পত্রিকা পড়তাম, তখন মনে হতো যে আমি লিখতে পারি না কেন, আমি লিখতে পারি কি না। বিশেষ করে রবীন্দ্রনাথের কবিতা পড়ার পর আমার ভেতরে এই তাগিদটা তৈরি হয়েছিল এবং সেই সূত্রেই নিজের একটা চেষ্টা ছিল যে আমি লিখতে পারি কি না। ধীরে ধীরে মনে হলো যে আমিও লিখতে পারি।
আমার চারপাশ, প্রকৃতি, মানুষ। আপনি এই যে রবীন্দ্রনাথের বই পড়তেন, কোথায় পড়তে যেতেন? পাঠ্য সূচিতে তো খুব কম থাকে। পাঠ্য যে বইগুলো ছিল তার বাইরে কিছু বই আমি পেয়েছিলাম পারিবারিক সূত্রে। আর আমার এক নানা, যিনি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তার কাছ থেকে কিছু বই নিতে পেরেছিলাম। তিনি নিজেও কবিতা লিখতেন। তার সঙ্গে যোগাযোগ, পড়াশোনা এবং ব্যক্তিগত আলাপচারিতার ভেতর দিয়েই কবিতা সম্পর্কে ধারণা হয় এবং আমিও কবিতা লিখতে আরম্ভ করি। তখন মনে হচ্ছে যে আমার ভেতর থেকে কবিতা জন্মাচ্ছে। তার মানে একজন শিশু মানুষ তৈরি করতে গেলে তার পারিপার্শ্বিকতা, তার প্রতিবেশ অত্যন্ত জরুরি। তার লাইব্রেরি অথবা সে যেটা স্থানীয় হতে পারে, পারিবারিক লাইব্রেরি হতে পারে, এটা একজন কবি বা লেখক হওয়ার ক্ষেত্রে তার মানুষ, পট এবং আশপাশ খুব জরুরি। এটিকে আপনি বিবেচনা করেন? অবশ্যই বিবেচনা করি, কারণ বইয়ের সঙ্গে যোগাযোগ যদি না হয় তাহলে তো আমি জানবো না যে কে কীভাবে লিখছেন। আর আমি আমার ভাষা যদি খুঁজতে চাই তাহলে তো অন্যদের ভাষার সঙ্গে আমার একটা তুলনা করার আপনার প্রথম কবিতা সুযোগ নিতে হবে। কোনটা এবং কবে প্রকাশ পাওয়ার পর আনন্দ অনুভূতিটা বলবেন? আমার প্রথম কবিতা অনেক ছোটবেলায় লেখা। আমি সম্ভবত ক্লাস 3 বা 4-এ যখন পড়ি তখন লিখি। দেশ নিয়ে কোন একটা কবিতা ছিল। কোথায় ছাপা হয়েছিল এটা? কোথাও ছাপা হয়নি সেটা। প্রকাশিত যে কবিতা সেটা ছাপা হয়েছে আমি যখন এইচএসসি প্রথম বর্ষে পড়ি তখন। আমার যে জেলা শহর সেখানে একটা স্থানীয় পত্রিকা ছিল সাপ্তাহিক, সেই সাপ্তাহিক পত্রিকা ছাপা হয়েছিল 10 কাহনিয়া ছিল পত্রিকার নাম। সেখানে ছাপা হয়েছিল গ্রামের মানুষের জীবন সম্পর্কে কোনো একটা কিছু। অমিত আপা, আপনার তো অনেক গান, আপনি গান নিজে করেন, লেখেন এবং আপনি সুর করেন। আপনার যে গীতি কবিতা আপনি লিখেছেন, এটা আপনার শুরু হলো কিভাবে? আপনার গান লেখা শুরু করলেন কখন? আব্বাকে দেখতাম তো, আব্বার লেখা গান, সুর করা গান নিজে গাইতো, অন্যকে দিয়েও গাওয়াতো। তো এগুলো দেখতে দেখতে তো আসলে বড় হওয়া। তো হঠাৎ করে আমি সত্যি সত্যি যে প্রথম গানটা লিখি, আমি থালা বাসন ধুচ্ছিলাম। ধুতে ধুতে আমার মনে হলো, তখনও আমি কিন্তু ওই একটা ভাবনা থেকেই যে যা কিছু হয়েছে গত তার সাথে দিয়ে দাও আড়ি, জীবন থেকে পালিয়ে তুমি হয়ে যেও না ফেরারি। বাহ! আমি এটা মনে মনে ভাবতে ভাবতেই আমি ধুতে ধুতে থেমে গিয়ে ঘরে গিয়ে আমি লিখে ফেলি। এটা কি সুর করেছিলেন আপনি? এটা শুনতে পারি দর্শকদের জন্য। এটা আমার অ্যালবামে আছে। যা কিছু হয়েছে গত তার সাথে দিয়ে দাও আড়ে, জীবন থেকে পালিয়ে তুমি হয়ে যেও না ফেরারি, তাই নতুনের ডাকে তুমি দাও সাহারা দাও, ভুলে যাও অতীতের সব কথা, যাও ভুলে যাও। বাহ, চমৎকার! এটা কবে আপনি শুরু করলেন? এটা হচ্ছে আমি 1987। আপনার গানগুলি নিয়ে কি কোনো গ্রন্থ করার ইচ্ছা আছে? না, এটা করা কিন্তু জরুরি। এটা হ্যাঁ, আমার অনেক গান আছে। আমি জানতে চাই। হ্যাঁ, অনেক গান, আমার তো অনেক গান। সেটা নিয়ে আমি আসলে আমাকে এবার বইমেলায় তাই জিজ্ঞেস করছিল যে আপনার গানগুলো যদি সবাই পায় তাহলে গানগুলো করতে পারবে। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাকে অনুরোধ করব, আপনি আগামী বইমেলা হোক আর তার আগেই হোক আপনার গীতি কবিতাগুলিকে একটা মলাটবন্দি করবেন। আর চেষ্টা করব। এই যে কবিতা আর গান সুরারোপিত করার জন্য যেই কাব্য, এর মধ্যে আপনার ফারাকটা কি? আমি ছন্দ দেখি, যেটা আসলে গানের যে একটা ছন্দ থাকে সেটাকে আসলে ঠিক রাখতে হয়। আর পাশাপাশি মানুষের যে এই বর্তমান সময়ের যে চাওয়া, খুব একটা ঘটনা, একটা মুহূর্তকে নিয়ে মানুষ ভাবতে ভালোবাসে, তো সেটাকে আমি আসলে আমার ভেতরে জাগ্রত করি এবং লিখি, সুর করি। আবার কখনো কখনো যারা লেখে তাদের গানটা আমি সুর করি। যেমন আমি অনেকগুলো গান, প্রায় 35টা দেশের গান করেছি আমাদের বাংলাদেশের সব শিল্পীদেরকে নিয়ে। এখানে কিংবদন্তি শিল্পীও আছে এবং একদম তরুণ প্রজন্মও আছে। সুমন সাজ্জাদ, আপনার তো সাহিত্যের নানামুখী জায়গায় আপনি লেখেন, কবিতা, প্রবন্ধ, গবেষণা, রম্য লেখা এবং অনুবাদও করেছেন আপনি।
শুরুর যেই কাব্যগ্রন্থ 2006 সালে আমরা দেখতে পাচ্ছি পতনের শব্দগুলো, এটা মানে কয়টা কবিতা নিয়ে আপনি করলেন? আর যেহেতু 6, তাহলে কি এই প্রারম্ভিক সমস্ত কবিতা এখানে আসলো? না, সব কবিতা আসেনি। আমার যদ্দূর মনে পড়ে 55টি কবিতা থাকতে পারে, এখন ভুলে গিয়েছে, সব আসেনি। পর্যায়ক্রমে যে কাব্যগ্রন্থগুলি আপনার আসলো সেগুলো যদি দর্শকদের জন্য বলেন। ইশক আসলো, নীলকণ্ঠের পালা, তারপর প্যাপিরাসের লেখা, ক্রুশকাঠে জেগে থাকা যিশু। এটা কি শেষ মানে কাব্যগ্রন্থের মধ্যে থেকে? হ্যাঁ, এটা শেষ। এখানে কি নিয়ে আসছেন আপনি? এখানে দেখানোর চেষ্টা করেছি যে মানুষের ভেতরের সত্তা আসলে কি খোঁজে, কি চায়, মানুষের বিষণ্ণতা, একাকিত্ব, তার ভেতরের সঙ্গে নিজের যে কথোপকথন, সেই কথোপকথনের জায়গাগুলো, কিছু স্মৃতি, এইসব মিলিয়ে। আর প্যাপিরাসের লেখা এখানে? প্যাপিরাসের লেখাতে কিছু রাজনৈতিক কবিতা, কিছু ছন্দ নির্ভর, একদমই ব্যক্তি কেন্দ্রিক কবিতা, সেটাকেও আমরা বলতে পারি যে স্বগতোক্তির মতন কবিতা, সেগুলো আছে এ ধরনের। নীলকণ্ঠের পালা কি আমরা এখানে কৃষ্ণকে পাচ্ছি? নীলকণ্ঠের পালাতে আমরা পাচ্ছি মহাদেবকে পাচ্ছি, শিবকে পাচ্ছি। শিবকে আমি দেখাতে চেয়েছে এই আধুনিক সময়ের আধুনিক মানুষের দ্বন্দ্ব জটিল যে একটা মানসিকতা, সেই মানসিকতার প্রতীক হিসেবে মহাদেবকে পাচ্ছি। মহাদেবকে। আপা, ডায়েরিতে আমাদের এখন যেই সমাজ বাস্তবতার যে প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, আমি বইটা পড়েছি, এই জায়গাটা আপনি ক্রূরতা এবং আমাদের মানবতা বোধ শৈল্পিকভাবে এই যে দান্দিক জায়গাগুলি আসছে, এটা কিভাবে আমরা এখান থেকে উত্তরণ ঘটাতে পারি? আমি আসলে মূলত আমি যেটাকে সবসময় চেষ্টা করছি যে লিখতে, নিজেকে শুধরাও এবং খুব অল্পে চলো, কষ্টের মধ্যেই একটা স্বস্তি আছে, এবং ভালোর দিন শেষে ভালোই হয়, মন্দের মন্দ হয়। তো এই জিনিসগুলোকে নিয়ে আমি এলাবোরেট করি। মানুষের কোনো কিছু একটা দেখলাম, কোনো কিছু ভাবলাম আমার অভিজ্ঞতা থেকে, এবং আমি আসলে কখনো লিখেছি মানুষ হারায় না, মানুষের মন হারাতে পারে কিছুক্ষণের জন্য, কিন্তু মানুষ তো প্রত্যেকেই আমরা এসেছি কিছু না কিছু করবার জন্য। তো সমাজ, পরিবার, কেউ কিন্তু এই কথাগুলোর বাইরের কেউ নয়, সবাইকে আসলে মিলিত প্রচেষ্টায় আমি একা হাঁটবো, কিন্তু কিছু শিখবো একাই, কিন্তু চলবো সবার সাথে। এই সামাজিক এবং দায়বদ্ধতা এবং পারিবারিক যে জটিলতা, সেখান থেকেই আসলে আমাকে নিজেকে বের করে স্বপ্নের পথে যেতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে। অসাধারণ। আশা করি এটাই আমার ভাবনা। আসলে আশা করি দর্শক এই গ্রন্থ আপনারা পাঠ করবেন। একজন শিল্পীর যে ভাবনা চিন্তা, সেটা তার লেখনের মধ্য দিয়ে ব্যক্তি জীবনকে ছাপিয়ে তিনি বারবার বলেছেন, এটা শৈল্পিকতা, সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এটাকে সামনে এনেছেন তার নিজ অভিজ্ঞতাকে। সুমন সাজ্জাদ, আপনি কবিতা লেখেন, আমরা এর আগে আপনার পরিচয় দিয়েছি, সাহিত্য অন্যান্য জায়গায় কাজ করেন। প্রবন্ধটা একটা দার্শনিক অভিপ্রায় নিয়ে একটা শক্ত জায়গা, যে চিন্তন তার প্রকাশ ঘটে প্রবন্ধের মধ্যে দিয়ে। এর সঙ্গে কবি সত্তা বা অন্যান্য সত্তা যে কাজ করে সাহিত্যের অনুবাদ, এখানে কোথাও কি কনফ্লিক্ট তৈরি হয়? আমার দিক থেকে কনফ্লিক্ট তৈরি হয় না। তৈরি না হওয়ার কারণ হচ্ছে, কবিতাও তো এক ধরনের জিজ্ঞাসা নিয়েই কাজ করে। আমি যখন প্রবন্ধ লিখি তখনও তো আমার জিজ্ঞাসাই কাজ করে। তো কবিতার ভেতর দিয়ে আমি হয়তো কোনো একটা সমস্যাকে বোঝার চেষ্টা করি, আত্মোপলব্ধি করার চেষ্টা করি। একইভাবে আমি যখন প্রবন্ধে কাজ করি তখনও কোনো একটা জিজ্ঞাসার সমাধানের ভেতর দিয়ে আমি আনন্দ পাই। আধুনিকতা ও আত্মপরিচয়, এটা তো একটা দারুণ জায়গা। বাঙালি আমাদের যেই রুট, যে শেকড়তে সন্ধান, আপনি এখানে শেকড় সন্ধান করলেন, এখানে মূল ফোকাসটা কোথায়? আমার এই বইটির মূল দৃষ্টিভঙ্গি ছিল এই অঞ্চলের মানুষের বহুভাষিক, বহুজাতিক এবং বহু সাংস্কৃতিক যে অস্তিত্ব, যেটাকে এখন বলা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ, এটাই ছিল আমার প্রস্তাবনা। যে আমরা যখন আত্মপরিচয় খুঁজতে যাই তখন বাঙালি কেন্দ্রিক খুঁজব
বাংলাদেশকে যখন খুঁজবো তখন কি আমার এই অঞ্চলের অন্য ভাষা, অন্য ধর্ম, অন্য সংস্কৃতি, অন্য জাতি তাদের খুঁজবো না? এই প্রশ্নটাকে সামনে রেখে আমি কাজ করেছিলাম। একদম এটা পরিষ্কার যে 2016 সালে এই গ্রন্থটা প্রকাশিত হলো। এই বইটা পড়তে গেলেই আমার এখন চোখে পড়ছে প্রকৃতি, প্রান্তিকতা ও জাতিসত্তার সাহিত্য বা তার শেকড়। এটা 2011 সালে। তাহলে কি ওই বইটা পড়ে এটা পড়তে হবে? ওই বইয়ের সঙ্গে এই বইয়ের একটা সম্পর্ক আছে, ট্রিলজির মতো মনে হচ্ছে আমার কাছে। অনেকটাই ট্রিলজির মতো, কারণ আমি চেয়েছি বাংলাদেশের মানুষের আত্মপরিচয়টাকে খুঁজে দেখতে। ধর্ম, নিম্নবর্ণ ও বর্গ ও ঠাট্টা। এখানে কি আনলেন আপনি? এখানে মূলত 3টি প্রবন্ধ আছে। 3টি প্রবন্ধের ভেতর দিয়ে 19 শতকে এই অঞ্চলে ধর্মীয় চিন্তার যে বিকাশ ঘটেছিল সেই ধর্ম বিষয়ক জিজ্ঞাসাগুলো আছে। একই সঙ্গে নিম্নবর্গের সাহিত্য কি, কেন, তার ইতিহাস বা তাত্ত্বিক পর্যালোচনা আছে। আর এই অঞ্চলের মানুষের ভেতর ঠাট্টার যে রাজনীতিটা আছে, কৌতুকের ভেতর দিয়েও তো আমরা কিছু না কিছু বলি, তো সেই বলাটা কতখানি রাজনৈতিক বা কতখানি মানুষকে আঘাত করছে বা মানুষ এটাকে রিসিভ করছে কিনা, বা একটা ঠাট্টা করতে গিয়ে আমরা বিপদে পড়ে যাচ্ছি কিনা, ঠাট্টার রাজনীতিটাকে ধরার চেষ্টা ছিল। আপনার তুলনামূলক সাহিত্য নিয়ে একটি প্রবন্ধ রয়েছে, আমরা মৃত্যুর মিথ বনাম বাস্তবতা। এখানে আপনি কি ধরতে চাইলেন? এখানেও আমি বলবো যে আমার আত্মপরিচয়ের রাজনৈতিক যে জিজ্ঞাসা এবং সাহিত্যকেন্দ্রিক জিজ্ঞাসা তার একটা সম্প্রসারণে আমি বলবো। তুলনামূলক সাহিত্য এক ধরনের বিদ্যাশাস্ত্র হিসেবে সারা বিশ্বে প্রচলিত, পরিচিত। তো সেই বিদ্যাশাস্ত্র এই অঞ্চলে কিভাবে গড়ে উঠেছে এবং তাকে ব্যবহার করে আমরা আমাদের সাহিত্যকে পড়তে পারি কিনা এবং বহুজাতিক বহুভাষিক অস্তিত্বকে শনাক্ত করতে পারি কিনা, এই জিজ্ঞাসাটা আমার এই বইতে আছে। আপনার কাছে আবার ফিরবো। ফাহমিদা আপা, আপনি নাটক অভিনয় করেছেন, চলচ্চিত্র অভিনয়ের জন্য আপনার অনেকগুলি প্রস্তাবনা ছিল। এই ভিজুয়াল মিডিয়ায় পর্দার ফাহমিদা নবী আবার কি করে নিজেকে নিবৃত্ত করলেন? অনেক জায়গায় অনেক অফার আপনি ফিরিয়ে দিয়েছেন। আসলে যার যেটা কাজ, মানে সিনেমাতে কিছু কিছু ক্যারেক্টার করেছি নিজেই হিসাবে, মানে ফাহমিদা নবী হিসেবে এসেছি। ওটা একটা গানের শিল্পী ফাহমিদা নবী আসলো। আর কিছু বিজ্ঞাপন করেছি ফাহমিদা নবী, একবার অবশ্য মায়ের ক্যারেক্টার করেছি। তো যেটা হয় যে কাজ আমার নয়, আসলে আমি আর সেখানে কেন পা বাড়াবো? যদি করতেই হয় অনেক ভেবেচিন্তে সেই আমাকে ভেবে আমার মতো করে কাজ করতে হবে। অভিনয় আর গায়কী, গানের মধ্যে অভিনয় করতে হয় আপনাকে, এই দুইটার মধ্যে ফারাকটা কি? কিছু ফারাক নাই। মানে আমি একটা ঘরবন্দি অবস্থায় একটা গান করি স্টুডিওতে, ভেবে চোখ বন্ধ করে দেখে, নেচারকে দেখে, প্রেমকে দেখে, মানে সব কিছু নিয়ে একটা সিনেমার গান করতে হয়। আর যারা অভিনয় করছে তারা ওপেন জায়গায় করছে, কিন্তু ভাবনাটা কিন্তু দুজনেরই এক। তো সুতরাং অভিনয় করলে আমার মতো করে আমাকে নিয়েই আসলে আমার কাজ করতে হবে। যদি কেউ করে তখন হয়তো করব, ভেবে দেখব। সুমন সাজ্জাদ, আপনার রম্য গদ্য এটা খুবই জনপ্রিয়, আমরা ইতিমধ্যেই দেখেছি। রসে বসে 12 মাস, শব্দ রম্য, এটা দুইটা আপনার খুবই জনপ্রিয়তা পেয়েছে পাঠক মহলে। এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। এই দুটো বই আসলে ঝোঁকে বসে লেখা, দুটোতেই ঠাট্টা করা হয়েছে, রসিকতা করা হয়েছে, কিন্তু সিরিয়াস বিষয় নিয়ে কাজ করেছে। যেমন রসে বসে 12 মাসে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা গত 16 বছরের তাকে নিয়ে ঠাট্টা করেছে বিভিন্ন প্রসঙ্গ ধরে। শব্দরম্য এই বইটাকে একটু সিরিয়াস ঘরানার বই বলতে হবে, কিন্তু পাঠক মজা পায়, বিশেষ করে শব্দ নিয়ে কাজ করেছে। আমাদের তো রম্য লেখার আমি প্রচল কমে গেছে, মানে এখানে কেন আমরা লেখক কম পাচ্ছি কেন? আমাদের রসবোধের লেখনী শক্তি কম, নাকি আমাদের আমরা সৈয়দ মোস্তফা আলীর পর আপনি লিখছেন, আহসান কবির লিখছে, এই জায়গাটা শূন্য মনে হচ্ছে কোথাও কোথায় স্যাটায়ার বা লেখার ক্ষেত্রে? এটা বলবেন? এর জন্য দুটো ব্যাপার কাজ করছে। এক, আমাদের রাজনৈতিক বাস্তবতা এটাকে সমর্থন করে না। কেউ ঠাট্টা করবে, মস্করা করবে, তা ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, এটা কোনো রাষ্ট্রযন্ত্রই পছন্দ করে না, সেটা দেখতে পেয়েছি। আরেকটা ব্যাপার হলো যে না, আমাদের ঠাট্টা মস্করা কমেনি, আমরা কিন্তু ফেসবুকে প্রচুর ঠাট্টা করি। তাহলে
ছাপতে পারছে না। কারা? পত্রিকা ছাপতে পারছে না। সৈয়দ মুস্তফা আলী যখন লিখছেন তাকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে পত্রিকাতে লেখার, আলাদা পৃষ্ঠা দেওয়া হচ্ছে, কলাম দেওয়া হচ্ছে। বাংলাদেশে এই লেখার সুযোগ কোন পত্রিকা দিচ্ছে? কোনো পত্রিকা কিন্তু আলাদা কলাম দিচ্ছে না। আমার গানে কি আমরা এই প্রতিবাদটা বা এই স্যাটায়ারটা করতে পারছি? অনেক কিছু এখন গান নয়, টিকটকের দিকে চলে গেছে। তো মানুষ আসলে ভেতরে মানবতা বোধ এবং একটা যদি তার ভিতরে কিছু ক্রিয়েশন মানে ক্রিয়েট করার মতো কিছু তৈরি না হয়, তার ভেতর থেকে আসলে রম্য কিছু বের হওয়াটাই মুশকিল। তো সেখানে একটা যদি মানে একটা কিছু জটলা হয় না, মানে কিছু মানুষের যে হ্যাঁ একসাথে যদি বসে সেখানে কিন্তু একটা কিছু তৈরি হয়। তো ওই টিমওয়ার্কটাই তো নাই। আপনি তো সেলিম আল দীনের গান করেছেন, নাট্যাচার্য সেলিম আল দীনের, তার একটা অসাধারণ অ্যালবাম আপনি করেছেন। এই গান কী করে আপনি দায়িত্ব পেলেন? সেলিম আল দীন স্যার নিজেই আমাকে সেটার জন্য অনুরোধ করেছেন এবং আমি সেই জন্য চিরকৃতজ্ঞ তার কাছে, তার আত্মার শান্তি কামনা করি। এবং আসলে স্যার আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি একজন ছাত্রীর মতো দেখেছি জীবন বোধ কী, মৃত্যু এবং বেঁচে থাকার মধ্যবর্তী সময়টাকে তিনি কিভাবে ধারণ করেছেন। এবং আমার ধারণ করতে, আমার ওনার গানগুলো চর্চা করতে আমার প্রায় 6 মাস তো লেগেছে বুঝতে। তো সব গানগুলো যখন আমি করলাম দেখলাম আমি আসলে অনেক কিছু শিখেছি। মৃত্যু শিথানে শিথান একটা কাব্য লাইন আছে, আপনি ওই গানটা আপনি করেছেন। আপনি একটু করবেন ওখান থেকে স্যারের জন্য। মৃত্যু শিথানে শিথান কবরে পাশে কবর, আকাশ রাত্রি ছবে দিন ছবে সাজ, শূন্যতার শেষ নেই শেষ নেই তার শেষ নেই, আকাশ সমুদ্র বাহ, কি শীতলতা, কি গভীর বোধ গানে এবং সুরে, আপনার গায়কীতে। আমি একদম কোথায় জানি চলে যাই। এমন একটা গানের এইখানে কথাটা বলতে হবে, তোমার মন ভালো নেই, জলে জলে চাঁদ জলে, তুমি মিথ্যে দুঃখ পাও, তোমার মন ভালো নেই, ফুলে দে মন ভালো নেই, মেঘেতে মন ভালো নেই, তুমি অন্ধকারে শিউরে ওঠো, বাতাসে দুঃখের গন্ধ পাও। এই যে বাতাসে দুঃখের গন্ধ পাও, বাহ, মানে আমি এটা নিয়ে অনেক চিন্তা করছি। বাতাসে দুঃখের গন্ধ পাও, তার মানে হচ্ছে তোমার যখন মন ভালো থাকে না, বাতাস তো তার মতো করেই বয়ে যাচ্ছে, প্রকৃতি তার মতোই সুন্দর, ঝড় ঝাপটা সবই হবে, কিন্তু তোমার মন যখন ভালো হয় তখন তোমার ফুলও ভালো লাগে, মেঘেদের সব কিছু ভালো লাগে, তোমার সবটাই ভালো লাগে, তাছাড়া তোমার পক্ষে সম্ভব না। সেই জন্য আমি চিন্তা করি, আমি যখনই লিখি আমার ভাবনা হলো যে আমার মন, আমার শুধরে যাওয়া মন আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমাকে সেখানেই যেতে হবে। আমি যেহেতু ফিলসফিতে পড়াশোনা করেছি, সক্রেটিসের প্রতিটা কথা আমার আসলে ভেতরে অনেক অন্যরকম কাজ করে। হোমারের দেশ থেকে আপনি অনুবাদ করেছেন 2016 সালে। অনুবাদেও আপনার হাতযশ রয়েছে, ল্যাতিন কবিতা, প্রাচীন মিশরীয় সাহিত্য, কাশ্মীর ও প্রতিরোধ। এই অনুবাদে আপনার যখন আপনি অনুবাদ করেন তখন কি আপনি মূল ভাষা থেকে করেন নাকি ইংরেজি থেকে করেন?
আমি করেছি ইংরেজি থেকে। এতে করে কি কোনো সংকট তৈরি হয় সাংস্কৃতিক বিনিময়ের দিক থেকে? না, বা সাংস্কৃতিক বোধগম্যতার দিক বিনিময়ে থেকে? সংকট তৈরি হয় না, কারণ আমি তাদের অনুবাদই পড়ার চেষ্টা করেছে যারা মূলটা জানেন এবং ইংরেজিতে নিয়ে এসেছেন। এইটা মূল উদ্দেশ্য কাদের জন্য? এটা কি ফরমাইশি কাজ ছিল? না, ফরমাইশি কাজ ছিল না, প্রকাশনার দিক থেকে কারোর জন্যই ছিল না, বলা যেতে পারে আমার জন্যই ছিল। কারণ আমি বাংলাদেশে দেখলাম যে গ্রিক কবিতা বা লাতিন কবিতা, প্রাচীন মিশরীয় সাহিত্য, এগুলো সম্পর্কে ভালো কোনো বই নেই। তাহলে আমি পড়বো কোত্থেকে? আমার নিজের জন্য কাজ করা ভালো, নিজেই করলাম। তাহলে আমি আপনার কাছে একটা জিজ্ঞাসা রাখি, আমাদের অনুবাদ, আমাদের সাহিত্যকে আমরা যদি আন্তর্জাতিক মুখী করতে চাই তাহলে বিদেশি ভাষায় করতে হবে, এবং বিদেশি সাহিত্যকে যদি আমাদের পাঠকের মাঝখানে আনতে চাই তাহলে আমাদের ভাষায় করতে হবে, নানান সাহিত্যকে আনতে হবে, অবশ্যই। রুশ, ফরাসি সব। এই জায়গাটা আমরা কতটুকু অবস্থানগতভাবে শক্তিশালী অবস্থান নিচ্ছি? এই জায়গাটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেনি, তবে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন অনুবাদক আছেন এই মুহূর্তে যারা এই কাজগুলো করতে পারেন। এটা দায়িত্ব কার আসলে? এইটার দায়িত্ব তো আমি বলবো বিশেষভাবে বাংলা একাডেমির। তারা কি এই কাজটা করছে? তারা এই কাজের দিকে এগিয়েছে, আমার জানা মতে খুব ভালোভাবে এগিয়েছে। আমাদের যে সাহিত্য এবং ভাষা বিভাগগুলি রয়েছে, ইংরেজি এবং বাংলা সাহিত্য বিভাগগুলি বিশ্ববিদ্যালয়গুলিতে, তারা কি শুধু পাঠদানি করবে নাকি এগুলোও তাদের দায়িত্বে রয়েছে? এই কাজ খুবই সুন্দর করে তারা করতে পারেন। যেমন ধরা যাক যে বাংলা বিভাগ এবং ইংরেজি বিভাগ, তারা কিন্তু যৌথভাবে কাজ করতে পারে। বাংলা সাহিত্য ইংরেজিতে অনুদিত হবে, আবার ইংরেজি সাহিত্য বাংলায় অনুদিত হবে। তো দুটো বিভাগ যদি প্রকল্প ভিত্তিক কাজ করে এবং শিক্ষার্থীদের মধ্যে কোর্স প্রকল্প ভিত্তিক কাজ দেয়, তাহলে একজন শিক্ষার্থী ওই কাজগুলো করতে আগ্রহ বোধ করবে। স্কলারশিপ যদি জাতীয় সম্পদ হয়ে উঠবে, জাতীয় সম্পদ হয়ে উঠবে, এই জিনিসগুলি বাংলা একাডেমি গ্রহণ করে সেগুলো প্রকাশ করতে পারে। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই নতুন মলাটের গানের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, বিশ্ববিদ্যালয়গুলিকে দৃষ্টি আকর্ষণ করছি, এবং বাংলা একাডেমিকে আমরা অনুরোধ করব এই ধরনের যৌথবদ্ধভাবে আমরা কাজ করতে পারি। ইজিসিকে যুক্ত করে এই একটা ভালো প্রস্তাব আজকে এর মধ্যে দিয়ে উঠে আসলো। আমাদের মূলত কাঠামোগত যে পাঠদান একাডেমিক, তার বাইরেও আমরা কাজ করতে পারি, কাজ করার সুযোগ রয়েছে। বলেন আপনি। তার বাইরেও কাজ করার সুযোগ আছে এবং শিক্ষার্থীরা কিন্তু করতে চায় যদি তাকে সুযোগ দেওয়া হয়। অনুবাদ অধ্যয়ন কোর্স আছে, যেমন আমাদের বাংলা বিভাগে আছে, আবার ইংরেজি বিভাগে আছে, ট্রান্সলেশন স্টাডিজ শুধু পাস করার জন্য আছে, শুধু পাস করার জন্য, কিন্তু কাজ করার জন্য কিন্তু এগুলোকে ব্যবহার করা যায়। এগুলো তো আসলে নিজের একটা ইচ্ছা থাকতে হবে। মানে আমার যেমন, মানে আমি মনে করছি, বলছি যে ছাত্রছাত্রীদের যেমন ইচ্ছা হয় সেই সুযোগটা তাদেরকে করে দিতে হবে, সেই সুযোগ করে দিতে হবে। আবার যারা পড়াচ্ছেন তাদের দিক থেকে ওই সচেতনতা রাখতে হবে যে আমি শুধু পড়ালাম কিন্তু সেটা কাজে লাগলো না, কাজ হলো না, তাহলে কিন্তু ওই জ্ঞানের কোনো মূল্য নেই, অন্তত আমার কাছে। আপনার একটা ছোট গল্পের বই রয়েছে, গোলক ধাঁধার গল্প। এখানে কতগুলি গল্প, আর কোন গোলক ধাঁধা আপনি এখানে? আচ্ছা, আমার এই বইতে 13টি গল্প আছে, এবং গোলক ধাঁধা মানুষের জীবনই একটা গোলক ধাঁধা আমার কাছে মনে হয়। বাহ, এই গোলক ধাঁধায় মানুষ যখন ঢোকে সে প্রতিনিয়ত খোঁজে কোথা থেকে কোন পথে আমি বেরোবো। তো জীবনের ওই গোলক ধাঁধাটা সম্ভবত আমি বোঝার চেষ্টা করেছি। কিশোর গল্প আপনার পাখি পরি ও নাইট কুইনের গল্প 2018 সালে আপনি সব বয়সী পাঠকদের জন্য লিখছেন। কিশোরদের জন্য তো খুব মানুষ তৈরি করাটা খুব দরকার, অত্যন্ত এই বয়সটাই হচ্ছে মূলত পাঠক তৈরি করা এবং তাদের মনন তৈরি করার জায়গা। এখানে কি কি গল্প আনলেন? এখানে 3টি গল্প আছে এবং এই গল্পগুলো খানিকটা শিক্ষামূলক। ইচ্ছে ছিল বাচ্চাদের জন্য লেখা, কিন্তু আমার নিজের জীবনের কিছু গল্পই ওই বইতে এসে গিয়েছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমরা শেষ করব। সুমন সাজ্জাদ দর্শকদের জন্য আমাদের এই বর্তমান সময়ের যে পাঠ্যাভ্যাস, বইমেলা, প্রকাশ, সংস্কৃতি এইসব নিয়ে বলবে। তারপর আপার মূল্যায়ন পরবর্তীতে আমরা গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠানতে বিদায় নেব। সুমন সাজ্জাদ। বই, পাঠক এবং বইমেলা, এই 3টিকে যদি একসঙ্গে জোড়া দিই তাহলে মনে হয় যে আমরা কি ঠিক বই পড়ছি বা বই কতটুকু কিনছি। কারণ প্রতি বইমেলাতেই দেখা যায় একটা অভিযোগ ওঠে যে বই কেনার দিকে বেশি না গিয়ে বই দেখা এবং সেলফি তোলার দিকে অনেকের মনোযোগ বেশি। তো আমার প্রত্যাশা থাকবে যে বইটা যেন আমরা পড়ি, বই শুধু সাজিয়ে রাখলাম তা না, বা বই কিনলাম সাজিয়ে রাখলাম ড্রয়িং রুমে
সৌন্দর্য বৃদ্ধি করলো, এরকম না, আমরা যেন আমার জ্ঞানচর্চা করি, এই জন্য বইটা পড়া দরকার আমার কাছে মনে হয়। মার্ক টোয়েন একটা কথা বলেছেন, যে বই পড়তে জানে না আর যার বই পড়ার অভ্যাস নেই, এ দুয়ের মধ্যে কোনো বিভেদ নেই। তো আমরা চেষ্টা করব যেন যিনি পড়তে জানেন না তার থেকে উন্নত হওয়ার জন্য। আপনার শেষ কথা শুনব। আমি যখন এটা লিখলাম ফাহমিদা নবীর ডায়েরি, এটা আমার একটা পেজ আছে ফেসবুকে, ফাহমিদা নবীর ডায়েরি। ওখানেই আমাকে আমার ভক্তরা বলা শুরু করলো যে আপা, আপনার গানের যেমন ভক্ত, আপনার লেখার ভক্ত, কারণ আমার অনেক সমস্যার সমাধান হয় আপনার কথা থেকে। তো আমি মনে করি যে আমি খুব চেষ্টা করেছি অনেক দিন ধরে লিখতে লিখতে একটা বই বের করা, কিন্তু শুধু বই বের করা নয়, অনেক অভিজ্ঞতা এবং একটু অল্প পরিপক্কতা ছাড়া আমি আসলে লিখতে পারবো না, আমার শিক্ষিত হতে হবে। তো আমি চর্চা করছি এবং আমি মনে করি যে সমাজ এবং পরিবারের জন্য ভীষণভাবে প্রয়োজন নিজেকে শুধরে ভালোর দিকে যাওয়া। তো সেই আলোর পথটাই আমরা খুঁজতে লিখছি। আপনাদের ভালোবাসায় আর একটু স্বপ্ন দেখতে চাই। আলোয় আলোয় ভরে যাক আমাদের ভুবন, আমাদের জ্ঞানের আলো, বইয়ের আলো এবং পাঠাভ্যাসের আলো। আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। ফাহমিদা আপা। আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখে চলো মেঘটাকে তাড়িয়ে, মেঘের মতন হাঁটবো দুজন, হাত কেন রাখছো না, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, একটু যদি তাকাও তুমি মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না, একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছো না, আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছো না।